ঘড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। রেনু, রেনু, মা, ভাইজান না মা? তুমি তো ভাইজান, তুমি তো কথা কো ভাইজান, কথা কো। রেনু আমি মা, উনি আপনাদের দাদা রাজন চৌধুরী। ভাইয়া, দাদা, আমি পরাগ। আমি তোমাকে এই যে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, তুমি তো কই তার উত্তর নিয়ে এলে না। আর এতদিন পরে তুমি কোত্থেকে এলে? এই অবস্থায় তো আপনি আপনার ছেলে মেয়েদের সাথে বেশ আরামেই কাটাতে পারতেন। আমার কোনো সন্তান নেই, কোনো বংশধর নেই, আমি সবাইকে ত্যাগ করেছি। এত মন খারাপ করেছে কেন অর্ক ভাইয়া? দেখো আমরা দাদাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের পরিচয়টা কিভাবে তো বুঝতে পারছি না। দাদার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, এই মুহূর্তে তাকে কিছু বলাও সম্ভব না। দাদাকে শহরে নেওয়া উচিত, কোনো হাসপাতালে ভর্তি করা দরকার খুব তাড়াতাড়ি। আমি যতটুকু জানি দাদা কোনোদিনও শহরে ফিরে যাবে না। তা কি করে সম্ভব? এ নিয়ে তো বাড়িতে কোনো খবর জানানো যাবে না। দাদাকে যদি আমি ফিরিয়ে নিতে না পারি তাহলে তো কোনো লাভ নেই। ভাইয়া, হ্যাঁ, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। নানার সাথে আমাদের ভাব করতে হবে আমাদের পরিচয় গোপন রেখে। তারপর নানা যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠবে তখন ধীরে ধীরে আমরা আমাদের পরিচয় দেব। তবে অবশ্যই এখানে নানার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর সেই দায়িত্বটা নেবে অহনা। কিন্তু আমরা আমাদের কি পরিচয় দেব? পরাগ,
তুমি পারো আমাদেরকে সাহায্য করতে। আচ্ছা অর্ক ভাই, আপনি তো বেহালা বাজান, আমি দাদাকে তাহলে বলবো আপনি দাদার অনেক নাম ডাক শুনে ওনার কিছু পরামর্শ নেবার জন্য এখানে এসেছেন। আর অনন্ত ভাই, আপনি তো লেখালেখি করেন, আমি দাদাকে সেটাই বলবো। অহনা আপা, আপনি তো ডাক্তারই, আপনি আমাকে মানসিক চিকিৎসা করে ভালো করে তুলেছেন, এটাই আমি দাদাকে বলবো। হ্যাঁ, তা হতে পারে। অর্ক ভাই, আরেকটা কথা, আপনি সুযোগ পেলে দাদার সাথে একাই কথা বলবেন, অন্তত চেষ্টা করবেন। হ্যাঁ ভাইয়া, তুমি তাই করো। দেখা যাক। চাঁদের জ্যোৎস্না আমার গায়ে, চাঁদের জ্যোৎস্না কথা বলে, উদাসী হাওয়ায় ও মোহনা, উদাসী হাওয়ায়, কাজল চোখে রাঙা ঠোঁটে, আলতা পায়ে নূপুর বাজে, গোলাপি হাওয়ায় ও মোহনা, গোলাপি হাওয়ায়, নদীর জলে আয়না ভাঙে, সাদা ফুলে জোনাক বসে, রূপালি হাওয়ায় ও মোহনা, রূপালি হাওয়ায়। রেনু, দাদা, দাদা আপনি উঠেছেন? পরাগ তাহলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে? হ্যাঁ দাদা, আপনার শরীর ভালো ছিল না, আপনি জ্ঞান হারায় ফেলেছিলেন। হ্যাঁ, পরাগ কোথায়? ভাইজান বাইরেই আছে, ডাকবো? না না না, ডাকার প্রয়োজন নেই, আমি একটু উঠোনে গিয়ে বসবো, শুয়ে থাকতে আর ভালো লাগছে না। চলেন দাদা ভাই, আমি আপনারে নিয়ে যাই। তুমি কি এখনো গান গাও? না। কেন? আপনি যে ভাইয়ারে দিয়ে চিঠি দিয়ে পাঠাইছিলেন, এরপর দীর্ঘ 2 বছর ভাইজান আর ফেরে নাই। এই 2 বছর আমার আর আমার মার খুব কষ্ট গেছে, এই জন্য আর গান গাই নেই। পরাগ 2 বছর পরে ফিরে এলো কেন? তা তো জানি না, আপনিও তো সেই যে গেলেন, আর কোনো খবর রাখলেন না। আমিও তো তারপরে অসুস্থ হয়ে গেলাম, আমিও কারো খোঁজ খবর নিইনি, আমারও কেউ খোঁজ রাখেনি। তবে তোমাদের কথা আমার মনে ছিল জানো, আমি ভেবেছিলাম যে পরাগ ফিরে এলে, কিন্তু এতদিন চলে গেল,
পড়া গেল না। আমি ভাবলাম কি জানি তোমরা হয়তো আমাকে ভুলেই গিয়েছো। না দাদা, চলেন দাদা, আপনাকে উঠোনে নিয়ে যাই। ভাইয়া তুমি সেটাই করো। আমিও তাই তাই ঠিক আছে, জানালে কি করে? দাদার সাথে আগে কথা বলে দেখি দাদা কি বলে। বুঝতে পারছি। ও ভাইজান, রেনু, আমার তো ডাকলেই পারছি। ওই দাদা উঠোনে আসতে চাইলো। বসো বসো, তোমরা সব বসো। পরাগ, জি দাদা। তুমি নাকি 2 বছর বাড়িতে ফেরোনি? জি, আমি মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। তাই নাকি? জি। তারপর ভালো হলে কি করে? দাদা, ওনারাই আমাকে ভালো করেছে, সুস্থ করে তুলেছে। ও হ্যাঁ, আমি তো তোমাদের দেখেছি সব। পরাগ যখন আমার বাড়িতে গিয়েছিল। তোমরা কোথায় থাকো, কি করো? আমি ঢাকায় থাকি। লন্ডন থেকে MBA করে এসে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকদিনের জন্য জয়েন করেছিলাম। কিছুদিনের জন্য কেন? বাবার সাথে কোনো এক বিষয় নিয়ে আমার মনোমালিন্য হয়, তারপর থেকে আমি আর বাবার সাথে থাকি না। না না না, এই ভালো কথা নয়। বাবা যাই বলুক না কেন, সন্তান কখনো বাবার বিচার করতে পারে না। তোমার বাবা কি করেন? বাবা দাদা, অর্ক খুব ভালো বেহালা বাজাতে জানে। আপনার অনেক নাম ডাক শুনে এখানে এসেছে। ওকে যদি কিছু পরামর্শ দেন। না না না, আমি আর কিছুই পারি না। বয়স হয়ে গেছে, যে কোনো সময় ওপরে চলে যাব, সম্ভব নয়। না দাদা, আপনাকে আমাদের খুবই দরকার। আমাকে আপনার তালিম দিতেই হবে। বয়সের সঙ্গে কি যুদ্ধ চলে বলো? আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক কষ্ট করেছি। আপনাকে খুঁজে পাওয়ার জন্য আমি কত শহর থেকে গ্রামে, কত বাড়ি বাড়ি ঘুরেছি। কেন, আমি তো অত পরিচিত কেউ নই, বড় কোনো শিক্ষকও নই। আমার কথা জানলে কি করে? দাদা, ওনার নাম অহনা। উনি আমার চিকিৎসা করেছেন। আর উনি হচ্ছে অনন্ত, খুব ভালো লেখালেখি করে দাদা। বাহ, তোমরা সবাই খুব ভালো ভালো কাজ করো দেখছি। খুব ভালো। তা সবাই একসাথে হলে কি করে? তোমরা কি সকলে বন্ধু? হ্যাঁ দাদা, আমরা সবাই বন্ধু। কদিন আগে পরাগের ট্রিটমেন্ট করতে যেই আমাদের সবার পরিচয়। কদিন আগে আমরা কেউ কাউকে চিনতাম না। খুব ভালো হয়েছে। সব ভালো মানুষেরা একসঙ্গে থাকলে খুব ভালো কিছু সৃষ্টি হয়। সে কারণেই আপনাকে আমরা খুঁজে বের করেছি। আপনাকে পাওয়াটা যে কত বড় আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। আমি না না, আমি তোমাদের জন্য কিচ্ছু নয়। আমার কাছ থেকে তোমাদের পাওয়ার কিছুই নেই। আমি তো এখন পাতা শূন্য বৃক্ষ। দাদা, আপনি নিজেকে পাতা শূন্য বৃক্ষ বললেন,
কিন্তু আপনি কখনো ভেবে দেখেননি আপনারই বৃক্ষতলে আপনারই শিকড়ের কিছু নতুন বৃক্ষ চারা হয়েছে, যারা আপনারই বংশধর, যারা আপনার অস্তিত্বকেই প্রমাণ করে। বাহ, ভারী সুন্দর কথা বলো তো তুমি। দাদা, আপনার লেখা কিছু গান আর বেহালা বাজানো কিন্তু আজ আমরা শুনব। আপনার বেহালা বাজানো থেকে অর্ক কিছু শিখবে, আর আপনার লেখা গান থেকে আমি কিছু শিখব। কিন্তু আমার সমস্ত কাগজপত্র, ডায়েরি, সে সবই তো আমার বাড়িতেই পড়ে রয়েছে। আমার বেহালাটাও ওইখানে। দাদা, আমি কালই অর্ক ভাইকে সাথে নিয়ে আপনার সব কিছু এই বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ দাদা, যাক, আমার মৃত্যুর আগে আমি কিছু সান্ত্বনা পাচ্ছি। তোমাদের মতো শিল্পমানা মানুষ যে এখনো পৃথিবীতে আছে, যারা শিল্পীর কদর করতে জানে, এটা দেখে, তোমাদের উৎসাহ দেখে আমার আবার বেহালা বাজাতে ইচ্ছে করছে, আবার গান বাঁধতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে তোমাদের শেখাবো। নিশ্চয়ই দাদা, আপনার আর কোনো কষ্ট নেই। দাদা, আমরা আপনার পাশে আছি। তোমাদের কার কার যেন কি নাম? দাদা, আমি অর্ক, ও অনন্ত, আর ও হচ্ছে অহনা। বাহ, ভারী সুন্দর সুন্দর নাম তোমাদের। দাদা, আপনি কাঁদছেন? অনেকদিন পরে তো একটা কথা শুনলাম। দাদা, আপনার পাশে আমরা আছি। অনেক কষ্ট করেছি আমি জীবনে, জানো, কতদিন না খেয়ে থেকেছি, কত পথ হেঁটেছি। কেউ কোনোদিন এমন সান্ত্বনার বাণী তো আমাকে শোনায়নি। তাই চোখে পানি এসে গিয়েছিল। রেনু, আমাকে ঘরে নিয়ে চলো। দাদা, ঠিক আছে দাদা, চলুন। পরাগ, আমি নিচ্ছি। অনন্ত, ধরো। অনাবু, অনাবু, দাদার কি হয়েছে? দাদা কাঁদতেছে কেন? তুমি না ডাক্তার, কও না অনাবু। অনাবু, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে দাদার? দাদা, দাদা, আমরা কেউ থাকি আপনার সাথে? না, আমাকে একা থাকতে দাও, আমি ঠিক আছি। দাদা, আপনার শরীর খুব খারাপ, আপনাকে না হাসপাতাল। না, আমি কোথাও যাব না। আমি চাই এই গ্রামে আমার মৃত্যু হোক। দাদা, রেনুকে ডাকি। না, অহনাপা, রেনু কোথায়? আপনার মার রুমে গেছে। অর্ক ভাই, আমি একটু মার ঘরে যাই। হ্যাঁ।
আমরা কত স্বার্থপর, তাই না? যে মানুষটা আমাদের দাদা, সেই অজপাড়াগায় ধুকে ধুকে বেঁচে আছে, আর আমরা শহরে কত সুখে বেঁচে থাকি, তাই না? আজ তুমি আমার কথাটাই বললে। এই কারণে আমি এত কষ্ট করে এতটা পথ এসেছি। দাদার জন্য তুমি যা করেছো তার কোনো তুলনা হয় না অর্ক ভাইয়া। আজ আমার বাবার জন্য ঘৃণাই হচ্ছে। শোনো, দাদাকে দাদাকে হ্যাঁ, দাদাকে আমার মনে হয় দাদাকে ইমিডিয়েট কোনো হাসপাতালে ভর্তি করা উচিত। ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু দাদা তো গ্রাম ছেড়ে কোথাও যাবে না। তাহলে আমাকেই ঢাকায় যেতে হবে, দরকারি কিছু ওষুধপত্র আর বড় ডাক্তারের সাজেশন আনতে হবে। কাজগুলো দ্রুত করা দরকার। অহনা, দাদাকে কি বুঝলে তুমি? ডাক্তার হিসেবে যা বুঝলাম, দাদার দুটো লাংস একদম শেষ হয়ে গেছে। সেই সাথে লিভার সিরোসিস। ভাইয়া, আমার মনে হয় না দাদা বেশি দিন বাঁচবে। অহনা, তুমি অনন্তকে নিয়ে দ্রুত ঢাকায় চলে যাও। দাদার ওষুধপত্রের ব্যবস্থা করো। তাই করছি। অনন্ত, আমাদের এক্ষুনি ঢাকায় যেতে হবে, কালই ফিরে আসবো। ভাইয়া, সবাইকে জানানো দরকার না? না না, আগে আমাকে জানতে হবে বাবা দাদার সাথে কি অপরাধ করেছে, তারপর সেই বিচার করবার জন্য খবর পাঠানোটা দরকার, তার আগে না। আল্লাহ নিশ্চয় এতদিন দাদাকে বাঁচিয়ে রাখবে। অন্যায়ের বিচার এই পৃথিবীতে হয়। হৃদয়ের শ্রাবণে আগুন বিমূল মনেরই কোণে অচেনা অসুখ কেন যে হেরে যায় জীবনে